নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখি, আজকে তো এমনি নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই বাইং ভ্যালু সেলিং ভ্যালু এগুলো অনেকটাই বেশি রয়েছে। তাও যদি দেখেন এই ডিআইআই আজকের দিনে 8,999 কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এরা বিক্রি করেছে 3,068 কোটি টাকার শেয়ার। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন স্টক ফিউচারেও এই যে এফআইআই তার এই 6,559 কোটি টাকার শেয়ার কিনেছে। মানে বলতে পারেন এই ট্রেড ডিল হওয়ার পরে এই যে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ট্রেড ডিল হলো, তারপরে স্টক স্পেসিফিক বড় বাইং এসেছে এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো সেগুলো কিন্তু খুবই পজিটিভ দেখাচ্ছে। তবে যেরকম পজিটিভ ফিগার রয়েছে সেই হিসেবে কিন্তু মার্কেট অতটা উপরে ওঠেনি। এরপরে আমেরিকান মার্কেট যদি ডাও জোন্সের কথা বলি, এর আগের দিনের মতোই দেখতে পাওয়া যাচ্ছে। ডাও জোন্স আজকের দিনে পড়েছে প্রায় দেখতে পাচ্ছেন 1% কাছাকাছি পড়েছে এবং পয়েন্টের হিসেবে যদি দেখেন প্রায় কিন্তু 500 পয়েন্টের কাছাকাছি পড়া। এবং সেই তুলনায় যদি দেখেন এই নাসডাক কম্পোজিট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার প্রায় 1%-এর কাছাকাছি বেড়ে গেছে। তো কি এমন হলো যে নাসডাক কম্পোজিট এটা বাড়া রয়েছে এবং অন্যদিকে এই ডাও জোন্স এটা তো পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএস প্রপোজেস স্লাইড রাইজ ইন 2027 মেডিকেয়ার ইন্স্যুরার পেমেন্ট। তো এই মেডিকেয়ার ইন্স্যুরার যে পেমেন্ট সেখানে এই আমেরিকা সামান্য বেশি খরচা করতে পারে। মানে মার্কেট অনুমান করে চলছিল যে আমেরিকা এই মেডিকেয়ার ইন্স্যুরার এই সেগমেন্টে বেশি টাকা খরচ করবে, কিন্তু মার্কেট যতটা ভাবছিল ততটা কিন্তু এই ইউএস করবে না। যদি এটা অফিসিয়াল হয়নি কিন্তু এটা প্রপোজেস। তো মার্কেট কিরকম কি অনুমান করে চলছিল, এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট এটা অনুমান করে চলছিল এখানে 4-5% ইন্স্যুরেন্স সেগমেন্টে সরকার সাহায্য করতে পারে, মানে অতিরিক্ত টাকা দিতে পারে। তো সেখানে দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট তাদের থেকে যে অনুমান করা হচ্ছে যে 0.09% ইনক্রিজ হতে পারে। মানে বুঝতে পারছেন 0.9% নয়, 0.09%। তো মাত্র এই $700 মিলিয়ন ইনক্রিমেন্ট এই সেগমেন্টে দেওয়া হতে পারে। তো এই মার্কেটের অনুমানের তুলনায় এতটা কম বাড়ানো হবে এই খবরে যদি দেখেন এই মেডিকেয়ার ইন্স্যুরার এই সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোতে বড় বড় পতন দেখা গেছে আমেরিকাতে। এইখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড হেলথ এই সেগমেন্টে কাজ করে প্রায় 20% ডাউন হয়েছে। তারপরে যদি কথা বলি এই হুমানা আইএনসি, এখানে দেখতে পাচ্ছেন এটাও প্রায় 20%-এর কাছাকাছি ডাউন। এবং আরো কোম্পানি রয়েছে যেমন এই সিবিএস হেলথ কর্প, এটা পড়েছে 15.37%। এবং অন্যদিকে এই নাসডাক কম্পোজিট এটা কি, এটা হচ্ছে আইটি সেক্টরের ইন্ডেক্স। তো আইটি সেক্টরে যে কাজ করা কোম্পানিগুলো সেগুলো নাম্বার ভালো পেশ করছে মানে আমেরিকান মার্কেটের। এবং তারই সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি তাদের রেজাল্ট পেশ করছে যেগুলো মার্কেটের অনুমানের থেকে ভালো আসছে। এবং তারপরে এই নাসডাক কম্পোজিট এতে এত ভালো তেজি দেখা গেছে। এরপরে এডিআর গুলো কেমন পারফর্ম করছে, ইনফোসিসের এডিআর 1.62% ডাউন, উইপ্রোর এডিআর 1.82% বাড়া রয়েছে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.46% আপ, এইচডিএফসি ব্যাংকের এডিআর 1% ওপরে রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটা কিছুটা ডাউনে রয়েছে, যাত্রা অনলাইন এটাও 1%-এর ওপরে পড়া। তো মোটামুটি এই এডিআর এ যদি দেখি একটা মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। এই উইপ্রো, আইসিসি, এইচডিএফসি এইগুলো পজিটিভে রয়েছে এবং অন্যদিকে ইনফোসিস এবং বাকি যে এডিআর গুলো সেগুলো কিন্তু নেগেটিভে ট্রেড করছে। এরপরে যদি কথা বলি গিভ নিফটি, তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা তেজিতে রয়েছে, এই 42 পয়েন্টের কাছাকাছি তেজিতে এই মুহূর্তে ট্রেড করছে। তো এরকমটা হতে পারে আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো সেগুলো কিছুটা ভালো পারফর্ম করে দেবে এবং বাকি কিছু কোম্পানি খারাপ পারফরমেন্স কিন্তু দেখাতে পারে। এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আজকে ট্রেড ডিল হয়েছে, তবুও যদি দেখেন সেই হিসেবে কিন্তু ইন্ডিয়ান মার্কেট খুব একটা বেশি বাড়েনি, কিছু কিছু সেক্টর বেড়েছে। যদি কথা বলি এই টেক্সটাইল এবং তার সঙ্গে সঙ্গে শ্রিমস মানে সমুদ্রজাত যে খাবারগুলো রয়েছে সেই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো বেড়েছে, কারণ এই জিনিসগুলোই এই ইউরোপিয়ান ইউনিয়নের দিকে বেশি যায়। তো বর্তমানে এই ট্যারিফ কমাবার ফলে এদের যে এক্সপোর্ট সেগুলো আগের থেকে বাড়বে। তো এই অ্যাপেক্স প্রয়োজন ফুডস এটাকে বলতে পারেন শ্রিম স্টক এবং তারপরে গোকুলদাস এক্সপোর্ট এটাকে বলতে পারেন টেক্সটাইল স্টক। তো এইগুলো অনেকে প্রায় 10-12% পর্যন্ত কিন্তু বেড়েছে। এবং অন্যদিকে কিছু কিছু কোম্পানির জন্য খারাপ খবর ছিল, মানে এই ট্রেড ডিলটা, যেমন কি এই গাড়ির কোম্পানিগুলো কেন পড়েছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আগের তুলনায় অনেক সস্তাতে গাড়ি কিন্তু ইন্ডিয়াতে আসবে এবং সেই কারণে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা, টাটা, হুন্ডাই এবং অন্যান্য যে অটো কোম্পানিগুলো সেগুলো কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে। আর এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হতে অনেক সময় লাগবে, প্রায় বছর খানেকের কাছাকাছি সময় লাগবে। তো যদি খুব তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্ট হতো তাহলে হয়তো আজকে মার্কেট ভালো রিয়াকশন দেখাতো। এবং অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এরা কি করবে, এরাই কিন্তু ভারতে অনেক বড় বড় জিনিস পাঠাবে এবং সেই তুলনায় ইন্ডিয়া থেকে যেগুলো যাবে এই কাপড় জামাই বলুন বা খাবার দাবার বলুন, এইখান থেকে যে ইন্ডিয়ার খুব বেশি লাভ হবে সেরকমটা নয়। মানে বলতে পারেন এই যে ট্রেড ডিল সেটা তৈরি করেছে একটা উইন উইন সিচুয়েশন। এর
এরপরে যদি ট্যারিফ সংক্রান্ত কথা বলি, অনেক নতুন ট্যারিফের খবরও সামনে আসছে। প্রথমে যদি কথা বলি সাউথ আফ্রিকা, তো এই সাউথ আফ্রিকা এদের তরফ থেকে কি খবর সামনে আসছে, এখানে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকা ওয়েস্ট টিপস ট্যারিফস অন ভেহিকেল ইম্পোর্ট ফ্রম চায়না এবং ইন্ডিয়া। তো চায়না এবং ইন্ডিয়া এই দুটো দেশ থেকে যে ভেহিকেল বা গাড়িগুলো এই সাউথ আফ্রিকাতে যেত, তো সাউথ আফ্রিকা সেই গাড়িগুলোর উপর এই যে ট্যারিফ সেটা বাড়াতে চলেছে। তো দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকা ইজ কনসিডারিং ইম্পোজিং ট্যারিফ আপ টু 50% অন ভেহিকেল ইম্পোর্টেড ফ্রম চায়না অ্যান্ড ইন্ডিয়া অ্যাজ ইট সিক্স টু শিল্ড ইটস ডোমেস্টিক অটোমোটিভ ইন্ডাস্ট্রি। মানে নিজেদের দেশে যে অটোমোটিভ ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে সেভ করার জন্যই এই সাউথ আফ্রিকা তারা কি করছে, এই ইন্ডিয়া এবং চায়না থেকে যে গাড়িগুলো তাদের দেশে যাবে তাদের উপর এই ট্যারিফ বাড়িয়ে প্রায় 50% করে দিতে চলেছে। এর ফলে কি হবে, ইন্ডিয়া চায়না থেকে যে গাড়িগুলো এই সাউথ আফ্রিকাতে যেত সেগুলোর দাম বেড়ে যাবে এবং অটোমেটিক মানুষ কিন্তু এই সাউথ আফ্রিকার যে নিজস্ব গাড়িগুলো রয়েছে সেই দিকেই ঝুঁকবে। তো এর ফলে ইন্ডিয়ান কোন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে, বেশিরভাগ অটো কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, কারণ অনেক কোম্পানি এই সাউথ আফ্রিকাতে তাদের যে গাড়ি সেটা সাপ্লাই করে। যদি এখানে কথা বলি মারুতি সুজুকি, এদের অনেক গাড়ি সাউথ আফ্রিকাতে যায়, যেমন এই সুইফট রয়েছে, এসপ্রেসো, তারপরে বেলেনো রয়েছে, ডিজায়ার রয়েছে, তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এদেরও কিছু গাড়ি এই সাউথ আফ্রিকাতে যায়, যেমন এই পিক আপ সিরিজ রয়েছে, তারপরে XUV 700, তারপরে স্করপিও এন, তারপরে টাটা মোটরসের কিছু গাড়ি এই সাউথ আফ্রিকাতে যায়, যেমন এই পাঞ্চ রয়েছে, নেক্সন রয়েছে এইগুলো, এবং এই হুন্ডাই মোটর এদের কিছু গাড়ি রয়েছে, যেমন এক্সটার, গ্র্যান্ড i10, ভেনু অ্যান্ড অরা, এইগুলোই সাউথ আফ্রিকাতে যায়। তো এই অটো কোম্পানিগুলোকে আগামীকাল কিন্তু ফোকাসে রাখতে পারেন। এই খবরটা কিন্তু অটো কোম্পানিগুলোর জন্য খুবই নেগেটিভ। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সাউথ কোরিয়া দেশটা রয়েছে, তো এদের উপর ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ সেটা বাড়াতে চলেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প রেজেস ইউএস ট্যারিফস অন সাউথ কোরিয়া ইম্পোর্টস টু 25%। তো এই সাউথ কোরিয়া থেকে যে জিনিসগুলো আমেরিকাতে যাবে তাদের উপর আবার ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আগে কত ছিল এই ট্যারিফ, দেখতে পাচ্ছেন আগে ট্যারিফ ছিল 15%, তো সেখান থেকে বাড়িয়ে 25% করার কথা বলা হচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই যে ট্যারিফ সেটাকে কিন্তু একটা অস্ত্র হিসাবেই ব্যবহার করছেন। এবং দেখতেই পাচ্ছেন এই যে হুন্ডাই শেয়ার সেটা পড়েও গিয়েছিল। কি কারণে, কারণ এই ডোনাল্ড ট্রাম্প সাউথ কোরিয়ার উপর এই যে ট্যারিফ সেটা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তো কোন কোন সেক্টরের উপর ট্যারিফ বাড়ানো হবে দেখতে পাচ্ছেন, এই অটো, ফার্মা এইগুলোর উপরে। আর এই হুন্ডাই এটা কিন্তু একটা সাউথ কোরিয়ান কোম্পানি। এরপরে কিছু কোম্পানির নিউজ এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানির Q3 নাম্বার কভার করব। প্রথমে যদি কথা বলি হিন্দুস্তান জিঙ্ক, তো লাগাতার র্যালি দেখেই যাচ্ছে। যদি 5 দিনেও দেখেন দেখতে পাচ্ছেন 8%-এর উপরে বাড়া, 1 মাসে প্রায় 17% বেড়েছে, 6 মাসে 68%। তো সরাসরি এই কোম্পানিটা এই সিলভারের সঙ্গে রিলেটেড। সিলভারে যেমন পারফরমেন্স দেখা যাবে তেমনই পারফরমেন্স কিন্তু হিন্দুস্তান জিঙ্কেও দেখা যাবে। আর এই হিন্দুস্তান জিঙ্ক এদের প্রমোটার কারা রয়েছে, বেদান্ত গ্রুপটাই হচ্ছে এদের প্রমোটার। তো কোম্পানির প্রমোটার তাদেরও তো টাকার প্রয়োজন হয়, এবং সেই কারণে তারা কি করে, কোম্পানির যে শেয়ার সেগুলো বিক্রি করে। আর কোম্পানি শেয়ার কিভাবে বিক্রি করে, কোম্পানি শেয়ার যখন বিক্রি করে তখন মার্কেট প্রাইসের থেকে কিছুটা কম দামে বিক্রি করে। কারণ যদি মার্কেট প্রাইসে বিক্রি করে তাহলে কোনো ইনস্টিটিউশন তাদের থেকে কেন কিনবে, তারা তো ওই নর্মাল মার্কেট থেকে কিনে নেবে। তো তার জন্য একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ওএফএস। তো এই খবর সামনে আসছে যে হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা আগামীকাল ওএফএস আনতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেদান্ত এই যে গ্রুপটা রয়েছে তারা এই হিন্দুস্তান জিঙ্কের প্রায় 1.6% স্টেক বিক্রি করবে। কিসের মাধ্যমে, ওএফএস এর মাধ্যমে, এবং এর মাধ্যমে বাজার থেকে 4,600 কোটি টাকা তারা তুলবে। তো এর ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে, 685 টাকা পার শেয়ার। আর আজকের ক্লোজ কত, এই 726.50। তবুও যদি দেখেন খুব বড় ডিসকাউন্টে যে ওএফএস হচ্ছে সেরকমটা নয়, সামান্য কিছু ডিসকাউন্টে এই ওএফএস সেটা কিন্তু হচ্ছে। এই নন রিটেল যে ইনভেস্টররা রয়েছেন এরা এই ওএফএস এ অংশগ্রহণ করতে পারবে এই 28 জানুয়ারি, এবং রিটেল যে ইনভেস্টররা এরা এই ওএফএস এ অংশগ্রহণ করতে পারবে 29 জানুয়ারি। তারপরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড, তো লস মেকিং একটি কোম্পানি, এবং কোম্পানিটা তাদের Q3 নাম্বার পেশ করেছে। তো এটাই দেখার থাকবে কোম্পানির লস বাড়লো নাকি কমলো। তো চলুন দেখে নিই। কোম্পানির যদি সেলস এর কথা বলি, খুব বড় যে ইমপ্রুভমেন্ট দেখা গেছে সেরকম নয়। 11,117 কোটি থেকে বেড়ে 11,323 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 11,195 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন এইখানেও একদম নিউট্রাল প্রায়, এই 4,712 থেকে বেড়ে 4,817। এর আগে ছিল 4,684। এবং যদি নেট প্রফিটের কথা বলি, প্রফিট তো নেই, লস মেকিং কোম্পানি দেখতেই পাচ্ছেন। এই যে নেট প্রফিটের সেকশনটা, এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস ছিল 6,609 কোটি, সেখান থেকে কোম্পানির লস কমে হয়েছে 5,286 কোটি। তো এই লস এটা ইয়ারলিও কমেছে। এবং যদি কোয়ার্টারলি দেখি, এর আগের কোয়ার্টারে কোম্পানির লস ছিল 5,524 কোটি, এবং কোয়ার্টারলিও কোম্পানির যে লস সেটা কিন্তু কমেছে। তো এই লস কমা এটাকে কিন্তু পজিটিভ বলতে পারেন এই কোম্পানির জন্য। তারপরের কোম্পানি ওএনজিসি, কোম্পানির জন্য কিছু খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ওএনজিসি মোল জয়েন্ট ভেঞ্চার। তো এই দুটো কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে কিসের জন্য, দেখতে পাচ্ছেন টু বিল্ড টু ভেরি লার্জ ইথেন ক্যারিয়ার্স। তো এরকম যে ইথেন ক্যারিয়ার্স রয়েছে
এইগুলো তৈরি করার জন্য এই যে জয়েন্ট ভেঞ্চার সেটা তৈরি হয়েছে। এবং এই জয়েন্ট ভেঞ্চারে এই ইথেন ক্যারিয়ার এটাকে তৈরি করার জন্য তারা কাকে বেছে নিয়েছে দেখতে পাচ্ছেন, এই সাউথ কোরিয়ার কোম্পানি স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ এদেরকে বেছে নিয়েছে। তো এই জাপানের মিৎসুই, ওএসকে লাইন্স এদের সঙ্গে এই ওএনজিসি এরাই পার্টনারশিপটা করেছে। তো এই খবরে আগামীকাল কোম্পানিটাকে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। তারপরের কোম্পানি ম্যারিকো লিমিটেড। তো এই ম্যারিকো লিমিটেড এর যদি প্রোডাক্ট দেখি কি রয়েছে, এই যে প্যারাসুট, এই যে তেল রয়েছে, এই প্যারাসুট জেসমিন দেখতে পাচ্ছেন, এই যে অ্যালোভেরা রয়েছে, এইগুলো কিন্তু সব মেরিকো এই কোম্পানিরই প্রোডাক্ট। তবে কোম্পানির যে প্রোডাক্ট সেটা খুব বেশি ডাইভার্সিফাইড নয়। কোম্পানি মূলত এই যে তেল এদিকেই কিন্তু ফোকাস করে এবং সেই কারণে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা খুব একটা বাড়ে না। কারণ দেখুন এই ধরনের যে জিনিসগুলো একবার মার্কেট ক্যাপচার করে নিয়েছে, তো তারপরে মানুষ আর কত এক্সট্রা ইউজ করবে। তো এর জন্য কি করতে হবে, কোম্পানিকে তাদের যে প্রোডাক্ট সেটা বাড়াতে হবে বা তার সঙ্গে সঙ্গে নতুন আরো দেশ খুঁজতে হবে। কিন্তু এই কোম্পানি মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো দেশের উপরেই নির্ভরশীল। কোম্পানি তাদের কোয়ার্টার 3 নাম্বার পেশ করেছে, কেমন এলো, এই 794 কোটি থেকে বেড়ে হয়েছে 3537 কোটি। কোয়ার্টারলিও সামান্য বেড়েছে। অপারেটিং প্রফিট 533 থেকে বেড়ে 592, এটাও কোয়ার্টারলি বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 406 নেট প্রফিট বেড়ে হয়েছে 460 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 432 কোটি। তো বলবো এবারে যে কোম্পানির নাম্বার সেটা ভালোর দিকে এসেছে। তারপরের কোম্পানি মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। তো ব্রোকিং সেক্টরে কাজ করে একটি কোম্পানি। আর বর্তমানে এই ব্রোকিং সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে। সেইখানে যদি এই কোম্পানি নিউট্রাল পারফরমেন্সও দেখায় তাহলেও বলতে হবে সেটা ভালো নাম্বারই পেশ করেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার, এই সেলস দেখতে পাচ্ছেন 1993 থেকে বেড়ে 2112, কিছুটা বৃদ্ধি দেখা গেছে। কোয়ার্টারলিও বাড়া। এই অপারেটিং প্রফিট 1061 থেকে বেড়ে 1105 কোটি, কোয়ার্টারলিও বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 566 কোটি নেট প্রফিট সেম রয়েছে 566 কোটি, তবে কোয়ার্টারলি বাড়া। তবে এই সময় অন্যান্য ব্রোকিং কোম্পানিগুলো যখন খারাপ পারফরমেন্স দেখাচ্ছে তখন কিন্তু এই কোম্পানি যে নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে এটা যথেষ্ট ভালো বলতে পারেন। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এই মতিলাল ওসওয়াল এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 6 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। তারপরে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ লিমিটেড, এটাও মূলত ব্রোকিং সেক্টরে কাজ করা একটা কোম্পানি। কেমন এসেছে কোম্পানির নাম্বার, খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এই সেলস 259 থেকে বেড়ে 305, কোয়ার্টারলিও বাড়া। এবিটা 95.2 থেকে বেড়ে 133, এটাও কোয়ার্টারলি বেড়েছে। এবং এই নেট প্রফিট 60 কোটি থেকে বেড়ে হয়েছে 80 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। এবং কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ারলি প্রায় 34% বাড়া। তো এই কোম্পানিরও যে নাম্বার সেটা ভালোর দিকেই বলবো। তারপরে একটি কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড। যদি কথা বলি, এই কোম্পানিটা লোয়েস্ট বিডার হিসাবে একটা অর্ডার জিতেছে। এই কোম্পানিটা এই সাউথ সেন্ট্রাল রেলওয়ে আপগ্রেড প্রজেক্টের জন্য 242 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তারপরের কোম্পানি বিশাল মেগামার্ট লিমিটেড। কেমন এলো নাম্বার, কোম্পানির এই প্রফিট এটা দেখতে পাচ্ছেন 19% বেড়েছে এবং কোম্পানির রেভিনিউ 17% বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের স্টোরের সংখ্যা সেটাও কিছুটা বাড়িয়েছে। আর এই ফেস্টিভ ডিমান্ড মানে এই উৎসবের সময় যে ডিমান্ড দেখা গিয়েছিল, এই দীপাবলি বলুন, তার সঙ্গে সঙ্গে এই যে বিয়ের সিজন চলছিল, তো সেই সিজনগুলোর জন্য কোম্পানির যে গ্রোথ সেটা কিন্তু বেড়েছে। এর পরের কোম্পানি ক্যাবলিন পয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড। কি খবর আসছে দেখতে পাচ্ছেন, কোম্পানির একটা ইনজেকশন যেটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে। তো সেই যে ইনজেকশনটা সেটাই ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে এই নট বা ছাড়পত্র পেয়েছে। তো এটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তারপরে পিসি জুয়েলার্স লিমিটেড, খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এইখানে সেলস দেখতে পাচ্ছেন 37% বেড়েছে, 639 কোটি থেকে বেড়ে হয়েছে 875 কোটি। এবং কোম্পানির নেট প্রফিট এটাও বেড়েছে 148 থেকে বেড়ে 190 কোটি। তবে কোয়ার্টারলি ডাউন হয়েছে। আর দেখুন এই জুয়েলারি সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোর যে সেলস এগুলো বাড়বেই, কেননা এই যে সোনা বলুন, রূপা বলুন, এইগুলোর দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মানে বিক্রির যে ভলিউম সেটা যদিও বা কম হয়, তবুও কিন্তু এই যে দাম বৃদ্ধির কারণে কোম্পানিগুলোর সেলস বলুন বা প্রফিট বলুন এগুলো কিন্তু বাড়তে দেখবেন। তো সেরকমই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপরে গোপাল স্ন্যাক্স লিমিটেড, এখানেও খুব ভালো একটা নাম্বার পেশ করেছে কোম্পানি। এই সেলস 394 থেকে বেড়ে 401, কোয়ার্টারলিও বাড়া। যদি অপারেটিং প্রফিটের কথা বলি, দেখতে পাচ্ছেন এই 16 অপারেটিং প্রফিট বাড়িয়ে করে ফেলেছে 30 কোটি, তো প্রায় ডবল হয়েছে, কোয়ার্টারলিও বেশি। এইখানে যেমন দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস তো বেড়েছে 394 থেকে বেড়ে 401, কিন্তু সেইখানে কোম্পানি এই যে খরচ সেটা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। কোম্পানির এই খরচ আগের বছর সেম কোয়ার্টারে ছিল 378 কোটি, সেখান থেকে খরচ কমে হয়েছে 370 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, 5 কোটির নেট প্রফিট 3 গুণ বেড়ে হয়েছে 15 কোটি। তবে কোয়ার্টারলি এটা কিন্তু ডাউন হয়েছে। এবং যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা বলি, এই 4%-এর অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে হয়েছে 8% এবং কোয়ার্টার
কোয়ার্টারলি 6% থেকে বেড়ে হয়েছে 8%। তো এই নাম্বারও খুব স্ট্রংই বলবো। তারপরে একটি কোম্পানি বনদাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো এটাও একটা ইন্টারেস্টিং কোম্পানি। কেমন এলো কোম্পানির নাম্বার? এইখানে যদি কোম্পানির নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন সেলস 376 কোটি থেকে বেড়েছে 712 কোটি, তো খুব ভালো জাম দেখা গেছে। কোয়ার্টারলিও কোম্পানির এই সেলস বেড়েছে। অপারেটিং প্রফিট 38 কোটি থেকে বেড়ে 85 কোটি, কোয়ার্টারলি 78 থেকে বেড়ে 85। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই 25 কোটির নেট প্রফিট ডবলের থেকেও বেশি এসেছে 54 কোটি। এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 52 কোটি। তো এখানেও কোম্পানির যে নাম্বার সেটা ভালো। তারপরে দুটো কোম্পানি মার্কেট চলাকালীনই তাদের নাম্বার পেশ করে দিয়েছিল, যেমন এই সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। দেখতে পাচ্ছেন এই রেজাল্ট পেশ করার পরে প্রায় 2.48% পড়ে বন্ধ হয়েছে। কেমন ছিল কোম্পানির নাম্বার? এইখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা ভালোই লাগছে। কোম্পানির সেলস 2516 থেকে বেড়ে হয়েছে 3175 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবিটা এটা ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্য পড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 238 কোটি থেকে 18% বেড়ে হয়েছে 284 কোটি। তবে কোয়ার্টারলি যদি দেখেন একদম কিন্তু ফ্ল্যাট রয়েছে। তারপরে আরো একটা কোম্পানি এশিয়ান পেন্টস, নাম্বার আসার পরে 2.80% পড়ে বন্ধ হয়েছে। কেমন ছিল নাম্বার? এইখানে যদি সেলস দেখেন একদম মিউটেড গ্রোথ দেখা গেছে। 8549 কোটি থেকে বেড়ে 8867 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবিটা 1637 থেকে বেড়ে হয়েছে 1781 কোটি, এটাও কোয়ার্টারলি কিছুটা বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 1128 থেকে পড়ে হয়েছে 1074। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই -158 কোটি অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তবে যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি কিন্তু এটা বেশি। তো এরকম নাম্বার পেশ করার পরে স্টক ডাউন হয়েছে। তারপরে একটি কোম্পানি ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুব ছোট সাইজের একটি কোম্পানি, 2260 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। কি খবর আসছে কোম্পানির জন্য? এই কোম্পানিটা একটা অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই গেল বলে যে একটা কোম্পানি রয়েছে, এদের তরফ থেকে অর্ডার পেয়েছে। অর্ডারের ভ্যালু কত? 108 কোটি টাকা। কিসের জন্য পেয়েছে? এই কম্প্রেশন ফেসিলিটি এটা তৈরি করার জন্য অর্ডারটা পেয়েছে। এরপরে আরো একটা দেশ যার সঙ্গে ইন্ডিয়ার খুব তাড়াতাড়ি ট্রেড ডিল হতে পারে, সেটা হচ্ছে কানাডা। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে সমস্ত দেশের সঙ্গে এই আমেরিকার ট্যারিফ নিয়ে ঝামেলা হচ্ছে, প্রায় বেশিরভাগেরই সঙ্গে এই যে ইন্ডিয়ার ট্রেড ডিল সেটা হচ্ছে। তো বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই কানাডা এর উপর বিভিন্নভাবে প্রেসার তৈরি করছেন। এবং এই কানাডা যত পরিমাণে জিনিসপত্র সরবরাহ করে বিদেশে, তার বেশিরভাগটা কিন্তু আমেরিকাতেই যায়। তো সেই কারণে আমেরিকা এর উপর খুব সহজেই প্রেসার তৈরি করতে পারছে। এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প থ্রেটেন্স কানাডা উইথ 100% ট্যারিফ ওভার ট্রেড ডিল উইথ চায়না। তো এর আগে কানাডার সঙ্গে আমেরিকার কিন্তু ট্রেড ডিল কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন এই কানাডা এই দেশটা যখন বলছে তারা চায়নার সঙ্গে ট্রেড ডিল করবে, তখন কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তিনি আবার হুমকি দিয়েছেন যে কানাডার উপর ট্যারিফ বাড়িয়ে 100% করে দেবেন। তো এই কানাডা এই দেশটা চাইছিল যে ইউএস এর উপর নির্ভরতা কমাতে, এবং সেই কারণে এই ডিল করতে চাইছিল। এবং এই ডিলটা হলে চায়না কি করতো? চায়না এর আগে এই কানাডার উপর যে ট্যারিফ বসিয়ে দিয়েছিল 84%, সেখান থেকে কমিয়ে 15% নিয়ে আসতো। এবং তার সঙ্গে সঙ্গে চায়না কানাডিয়ান যে ভিজিটার রয়েছে তাদেরকে এই ভিসা ফ্রি এন্ট্রিও দিত। আর পরিবর্তে এই কানাডা তারা কি করতো? এই 49,000 চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল ইম্পোর্ট করতো। তো যখনই আমেরিকা দেখছে এই কানাডা দেশটা এই চায়নার সঙ্গে এই ট্রেড ডিল করতে চলেছে, তখনই কিন্তু এই 100% ট্যারিফের থ্রেট দিয়ে দিয়েছেন। এবং এইসবের পরে দেখতে পাচ্ছেন এই খবরও সামনে আসছে, কানাডিয়ান পিএম মার্ক কার্নি লাইকলি টু ভিজিট ইন্ডিয়া ইন মার্চ। তো এই কানাডার যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি এই মার্চ মাসে ইন্ডিয়াতে আসছেন। তো এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা হতে পারে, যেমন এই ইউরেনিয়াম, তার সঙ্গে সঙ্গে এই ট্রেড প্যাক্ট অন এজেন্ডা, এইসব ব্যাপারগুলো। তো খুব তাড়াতাড়ি এই কানাডার দেশটার সঙ্গে আমাদের ইন্ডিয়ার কিন্তু ট্রেড ডিল কমপ্লিট হয়ে যেতে পারে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখি, দেখতে পাচ্ছেন এখন ওই 91.5 এর উপরেই রয়েছে। তারপরে ক্রুড অয়েল এখানে কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। এই WTI ক্রুড প্রায় 3% কাছাকাছি বেড়ে গেছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 3% কাছাকাছি বাড়া। তারপরে বিটকয়েন, তো বিটকয়েন একদম ফ্ল্যাট রয়েছে, এখন এই 90,000-এর নিচে ট্রেড করছে, মানে ইউএস এর ডলার হিসাবে। আর ভিডিও শেষে যদি আমেরিকান মার্কেট দেখি, তো ডাউ জোন্স দেখতে পাচ্ছেন 0.68% ডাউন, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে, তো এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 1% বাড়া রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।